লঘু করো। তো এখানে আমাদের ধরো প্রথমে যদি বলি পিপিবি, তো এই পিপিবিটা কি? পার্টস পার বিলিয়ন। পিপিএমটা কি ছিল বলতো? আয়তনের ছিল না? না, পিপিএমটা ছিল পার্টস পার মিলিয়ন, মানে পূর্ণরূপ আর কি। তো আমরা ওইটাতে ঘনমাত্রাই ছিল, তো পিপিএমটা ছিল হচ্ছে আমাদের কি, যে মিলিগ্রাম পার লিটার। আর পিপিবিটা হবে হচ্ছে আমাদের মাইক্রোগ্রাম পার হচ্ছে লিটার। ঠিক আছে, মাইক্রোগ্রাম পার লিটার। মাইক্রোগ্রাম মানে কত? 10⁻⁻⁶। মিলি কত ছিল? মিলিগ্রাম মানে হচ্ছে 10⁻³ ছিল। তো এখানে মাইক্রোগ্রাম পার লিটার হবে। তো এখানে যদি আমি বলি যে একটা জিনিস ধরো আছে, যে একটা অঙ্কই বলি আর কি। ধরো আমাদের আছে হচ্ছে 25% W/V। এখানে হচ্ছে আমাদের কি, আহ, কত যেন এটা, বা 2.5%, 25 না, 2.5 দিলে অনেক বেশি হয়ে যাবে। তো 2.5% W/V, এটা ধরো Fe2+ আয়ন। এটাকে তুমি এখন পিপিএম আর হচ্ছে পিপিবি এককে বের করো। পিপিএম আর পিপিবি এককে কত হবে আর কি, মানে এটার ঘনমাত্রাটা। তো এখানে আমাকে হিসাব করতে হবে কি, এখানে যেহেতু এত দেওয়া আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে দেখো আমাতে, মানে ধরো এখানে যদি বলি Fe2+, এটা কত আছে? এটা হচ্ছে আমাদের 2.5 হচ্ছে পার্সেন্ট। তো এই পার্সেন্ট থেকে আমাকে আসতে হবে কিসে? এটা মানে কি, 2.5% ডাব্লিউআইপি মানে হচ্ছে 100 ml এর মধ্যে আমার আছে কতটুকু? 2.5 গ্রাম। তাহলে 2.5 গ্রাম পার আমাদের হচ্ছে এখানে 100 ml। তো আমাকে তো এখন ঘনমাত্রা বের করতে হবে, তাহলে ঘনমাত্রা বের করার উপায় কি? সো মানে আমাকে এখানে পিপিএম বের করার উপায়টা কি? পিপিএম বের করতে হলে আমাকে লাগে হচ্ছে লিটার। তাহলে আমি এখানে বলতে পারি যে 25 গ্রাম পার হচ্ছে লিটার। মানে তুমি উভয় পাশে যদি 10 দ্বারা গুণ করে দাও, এই পাশেও 10 দ্বারা গুণ করলে এই পাশে 10 দ্বারা গুণ করে দাও, তাহলে এটা 1000 হয়ে গেল। 1000 ml মানে 1 লিটার। তাহলে এখানে বলতে পারো যে 25 গ্রাম পার হচ্ছে আমাদের লিটার, বা 1 লিটার আমি বলতে পারি। তাহলে এটাকে আমি বলতে পারি কি, 25 গ্রাম পার হচ্ছে লিটার। তো এটা গ্রাম পার লিটারে আসলো। এখন আমাকে এখান থেকে পিপিএম এ যাইতে হবে। তাহলে পিপিএম এ যাওয়ার উপায়টা কি? সেটা হচ্ছে গ্রামটাকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে। তাহলে গ্রাম থেকে মিলিগ্রামে কি 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে 225 ইন্টু 10⁻³ এত মিলিগ্রাম পার হচ্ছে লিটার। অর এটাকে আমরা বলতে পারি হচ্ছে পিপিএম, তাই না? এখন এই মিলিগ্রাম থেকে আমার হচ্ছে মাইক্রোগ্রামে যাওয়ার উপায় কি? সেটা হচ্ছে বা এখান থেকে ধরো এই লাইন থেকে যদি এই লাইনে আসো আর কি, তাহলে আমি দেখো 25 এর সাথে আমি 10⁻⁶ দ্বারা হচ্ছে গুণ করব। 10⁻⁶, তাই তো? সেটাই তো আমাদের হিসাব, 10⁻⁶। কেন? কারণ 10⁻⁶ মানে 1 গ্রাম সমান সমান কত? 1 গ্রাম সমান সমান হচ্ছে 10⁻⁶ মাইক্রোগ্রাম, তাই তো? অথবা 1 মাইক্রোগ্রাম সমান সমান হচ্ছে 10⁻⁻⁶ হচ্ছে গ্রাম। তাহলে এই কনভার্সনটা আমার এমন হবে আর কি। তাহলে এত, এখানে দেখো মাইক্রোগ্রাম পার হচ্ছে লিটার। অর এটাকে আমরা বলতে পারি হচ্ছে পিপিবি। ঠিক আছে, পিপিবি। ভাই এমনি নর্মাল রাখলেই তো হয়। নর্মাল রাখলে তো হচ্ছে, কিন্তু এইটা তো আমি বোঝাইতে পারবা না, এটা তো তুমি ইন্ডাস্ট্রিয়াল কাউকে বোঝাইতে পারবা না। তো তোমাকে এই পিপিএম বা পিপিবি, আচ্ছা। হ্যাঁ, এটা বোঝাইতে হবে। আর একটা জিনিস আছে, সেটা এখানে একটু জাস্ট লিখে দেই, পিপিটি। পিপিটি এটা হচ্ছে তোমার পার্টস পার ট্রিলিয়ন। এটা কখন ব্যবহার হয় না খুব একটা, জাস্ট মানে ইন কেস বলে রাখার জন্য। তো সেটা কি, সেটা হচ্ছে আমাদের ন্যানোগ্রাম পার লিটার। ঠিক আছে, সেটা মানে কি? ন্যানো মানে কত? 10⁹ ন্যানো মানে হচ্ছে 10⁹ ন্যানোগ্রাম পার হচ্ছে লিটার। মানে 3 3 করে আর কি হচ্ছে বাড়তে থাকে আর কি। তাহলে এটাই তোমার পিপিএম আর পিপিবি। তার মানে পিপিএম কে তুমি 1000 দ্বারা গুণ করলে পিপিবি পাচ্ছ, পিপিএম কে 1000 দ্বারা গুণ করলে পিপিবি পাওয়া যায়। আচ্ছা, এখন আসো আমাদের হচ্ছে একটা জিনিস, দ্রবণ লঘুকরণ। এটা তুমি এর আগে দেখছো, জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি, আমরা তো জানি কি উভয় ক্ষেত্রে, যদি ধরো এখানে একটা পাত্র আছে, এখানে ধরো আমার একটা পাত্র আছে। তো এই পাত্রের মধ্যে ধরো আমার আছে হচ্ছে 0.5 মোলার, এটা ধরো আমাদের 500 ml হচ্ছে দ্রবণ। তা আমি করলাম কি, এর মধ্যে জাস্ট হচ্ছে সিম্পলি আরো ধরো এখানে আমি 500 ml পানি দিলাম। ঠিক আছে, 500 ml পানি দিলাম, তাহলে এই দ্রবণের ঘনমাত্রাটা কত হবে? কমবে না বাড়বে? কমবে ভাইয়া। হ্যাঁ, কমবে। হ্যাঁ, কমে কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে। সেটা হচ্ছে যে, সিম্পলি কথা হচ্ছে যে
আমাদের উভয় ক্ষেত্রে কেমন হবে? উভয় ক্ষেত্রে মোল সংখ্যা সেম থাকবে না, এন ইকুয়াল টু N2 থাকবে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা এন মানে কি জানি? এন মানে জানি হচ্ছে ভিএস। এটা তো করছি ভাইয়া। হ্যাঁ, এটা করছো, এটা আমরা এখানে ব্যবহার করবো আর কি, এটাই কথা বলতেছি। তাহলে এটা আর এত বেশি দেখাবো না। V2S2, তাহলে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে এখানে এই লঘুকরণটা করে নিব আর কি। লঘুকরণ করে এখান থেকে আমি S2 ইকুয়াল টু হোয়াট সেটা আমরা বের করে নিবো। এখানে 0.5 হচ্ছে এখানে S1, এটা হচ্ছে আমাদের এখানে V1। আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, যে S2টা আমি ধরো জানি না, আর হচ্ছে এখানে V2 এর ভ্যালুটা কত, এটা হচ্ছে আমাদের 1000। হ্যাঁ, 1000 হচ্ছে ml, কারণ দুইটা 500 500 মিলে 1000। তো এই হিসাব করে আমি হচ্ছে S2 এর মানটা বের করব, তারপর এটাকে ব্যবহার করব। তো এটা জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট, এটা তোমার জানা ছিল আর কি। আচ্ছা, এখন দেখো আমরা মেইন যে টপিকে আসবো সেটার নাম হচ্ছে আমাদের টাইট্রেশন। এটার নাম কি কখনো শুনছো? শোনার কথা, প্রথম অধ্যায় যদি পড়ে থাকো কেমিস্ট্রি, মানে ফার্স্ট পেপারের হ্যাঁ, প্রথম শুনছি। অধ্যায়, হ্যাঁ ওখানে ছোট্ট একটা জিনিস ছিল। তো টাইট্রেশনের বাংলা, টাইট্রেশন তো তোমার হচ্ছে কি ইংলিশ একটা ওয়ার্ড, এটার বাংলা ওয়ার্ড হচ্ছে আমাদের অনুমাপন। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণের সাহায্যে আমাদের হচ্ছে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। নির্ণয়। এখন এই প্রমাণ দ্রবণ কাকে বলে? এটা কি জানো, প্রমাণ দ্রবণ? হ্যাঁ ভাইয়া, কালকে হ্যাঁ, যে দ্রবণের হচ্ছে আমাদের ঘনমাত্রা জানা থাকে, সেটাকে প্রমাণ দ্রবণ বলা হয়। এখন এই প্রমাণ দ্রবণ ব্যবহার করে হচ্ছে আমরা অজানা একটা দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করব। তো এই হচ্ছে আমাদের প্রসেস। তো এই প্রসেসতে আমরা হচ্ছে কিছু জিনিসপত্র লাগবে। সেটা হচ্ছে যে, মানে এখানকার কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাকে এই প্রসেসটা কমপ্লিট করার জন্য আমাকে কয়েকটা উপাদান অবশ্যই লাগবে। সেটা হচ্ছে কেমিক্যাল লাগবে। তো মানে এখানে আমাদের কিছু রাসায়নিক উপাদান লাগবে। তাহলে সেই কেমিক্যাল গুলা কারা কারা? সেই কেমিক্যাল গুলা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে প্রথমে একটা জিনিস লাগবে, সেটার নাম হচ্ছে প্রমাণ দ্রবণ। আচ্ছা, আরেকটা লাগবে হচ্ছে আমাদের অজানা দ্রবণ। অজানা তো দ্রবণ না, অজানা ঘনমাত্রার দ্রবণ। আমরা জাস্ট এখানে ঘনমাত্রাটা বের করব। আচ্ছা, আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে নির্দেশক লাগবে। নির্দেশক মানে কি, ওটা হচ্ছে তোমার ইন্ডিকেট করে দিবে যে এখানে আমার জিনিসটা শেষ হয়েছে বা এখানে আমার জিনিসটা চালু হয়েছে। এটা হচ্ছে কথা। এখন প্রমাণ দ্রবণকে ইংলিশে বলা হয় টাইট্রেন্ট, আর অজানাটাকে বলা হচ্ছে টাইটার। দুইটাই দেখো টাইট্রেশনের সাথে আমাদের ইয়ে, আর এটা হচ্ছে ইন্ডিকেটর। আচ্ছা, এখন এটার কিছু শর্ত আছে, যে এটা হওয়ার জন্য আমাদের একটা শর্ত মানতে হবে। সেটা হচ্ছে যে এই প্রমাণ দ্রবণ এবং অজানা ঘনমাত্রার যে দ্রবণ আছে, তাদেরকে অবশ্যই পরস্পর বিপরীতধর্মী হতে হবে। বিপরীত মানে কি, একটা যদি অ্যাসিড হয় তাহলে আরেকটাকে ক্ষার হইতে হবে। কারণ অ্যাসিড ক্ষারই তো বিপরীতধর্মী, আর তো কিছু নাই দুনিয়াতে। কি আছে? অ্যাসিড আছে, ক্ষার আছে, আর হচ্ছে লবণ আছে, এছাড়া তো আর কিছু নাই। তাহলে ওইটাই যে পরস্পর হচ্ছে বিপরীত ধর্মী উপাদান। তাহলে এটা কেমন হইতে পারে? এখন অ্যাসিড ক্ষারও হইতে পারে, এটা আমাদের হচ্ছে জারক বিজারকও হইতে পারে, যে কারণ জারক বিজারক থাকলেও তো তারা একে পরস্পরের মাঝে বিক্রিয়া করে। এখন এই টাইট্রেশনটা আসলে দুই প্রকার, ঠিক আছে? তো দুই প্রকার, একটাকে বলা হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার টাইট্রেশন, অ্যাসিড বেজ টাইট্রেশন, আর একটা হচ্ছে আমাদের জারণ বিজারণ টাইট্রেশন। তো আমাদের এই সিলেবাসের অংশ হচ্ছে এই দুইটাই। তো এই দুইটার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর কি। তো এই হচ্ছে কথা। এখন এইটা ব্যবহার করতে, টাইট্রেশন করতে, এটা এমসিকিউ তে অনেক অনেকবার আসে, ইভেন বিভিন্ন জায়গায় আসে, বিভিন্ন জিজ্ঞেস করে যে টাইট্রেশন করতে আমাকে কি কি ল্যাবরেটরি ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে আমাদের বুরেট ব্যবহার করতে হয়, একটা হচ্ছে পিপেট ব্যবহার করতে হয়, আর আরেকটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করতে হয়।
কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করতে হয়। তো এই হচ্ছে আমাদের তিনটা জিনিস লাগে। এখন তিনটা জিনিসকে আমি একবারে সাজাবো কিভাবে? দেখো, আমার বুলেটটা রাখা হচ্ছে এইভাবে। বুলেটটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হয়, এর নিচে দিয়ে হচ্ছে একটা স্টপ কর্ড থাকে। তো এটাকে ঘুরাইলে জিনিসটা থেকে পড়ে আর কি। আর এর নিচে হচ্ছে আমার একটা কনিক্যাল ফ্লাস্ক রাখা হয়। কনিক্যাল ফ্লাস্কটা হাত দিয়ে ধরে এভাবে ঘুরাইতে থাকে। আর একটা যে জিনিস থাকে সেটার নাম হচ্ছে পিপেট। পিপেটটা দেখতে হচ্ছে এরকম হয়, যে এই দিক বরাবর আর কি সোজা হয়। তো এইখানে একটা দাগ কাটা থাকে। তো আমাকে এই বরাবর, এটা হচ্ছে কোনো একটা মানে এখানে এতটাও বাজে হয় না, দেখতে এরকম হয়। তো এটা এরকম মানে মাঝখানে দিকে একটু মোটা থাকে আর দুই কর্নার হচ্ছে চিকন। সো এইখানে মাঝে মাঝে হচ্ছে তোমার কিছু পাম্প টাম্প লাগানো থাকতে পারে। অনেক অনেক সময় আমরা কলেজে করে আসছি, আমরা হচ্ছে মুখ দিয়ে টান দিছি এখানে। মানে এটাকে, এই পুরা জিনিসটাকে হচ্ছে ওই মানে যেই জায়গায় দ্রবণ রাখা আছে সেখানে রেখে মুখ দিয়ে আস্তে আস্তে টান দিছি। এটা যখন এই এত দূর আসছে তখন আমরা হচ্ছে এটাকে মানে ধরে রাখছি। তারপর হাত দিয়ে আস্তে আস্তে হাত, মানে এখানে যদি তুমি ধরে রাখো একটা পাইপের মধ্যে, যদি পানি তুললে এক মাথা ধরে রাখো তাহলে কিন্তু ওর মধ্যে থেকে যায়। তারপর আবার যখন ওটা আরেক জায়গায় নিয়ে গিয়ে তুমি ছেড়ে দাও তখন দেখো ওখান থেকে পড়ে যায়। তাহলে এটা দিয়ে তোমার হচ্ছে মানে মাপা হয় আর কি। এটা তোমার 10 ml মাপতে পারে, 50 ml মাপতে পারে, হ্যাঁ, এরকম করে তোমার মাপা হয়। আর এই যে বুরেট, এটার নাম হচ্ছে আমাদের পিপেট। আর এটা হচ্ছে আমাদের বুরেট। তো এই বুরেটে বিভিন্ন রকমের দাগ কাটা থাকে। তো এরকম এরকম দাগ কাটা থাকে। তো এই বুরেটের মধ্যে হচ্ছে আমাদের মানে এই অজানা দ্রবণটা নেওয়া হয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে বুরেটের মধ্যে হচ্ছে আমাদের এখানে অজানা দ্রবণটা নেওয়া হয়। এখন কথা হচ্ছে মানে যেই দ্রবণটা তোমার পরিমাণ অনেক বেশি আছে সেটা তুমি হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে নিতে পারো আর কি। কিন্তু অজানা দ্রবণটা যদি তোমার অনেক মানে স্যাম্পল, যে স্যাম্পল গুলো অনেক কম থাকে, দেখো এই যে মেডিকেল যে প্যাথোলজি ব্যাপারগুলো হয় আর কি। তো ওখানে কেমন হয় যে রক্ত কি মানুষ মানে পুরা শরীরে রক্ত দিয়ে আসে? অবশ্যই না। এক সিরিঞ্জ দিয়ে আসলে কিন্তু ওখান থেকে বিভিন্ন রকম টেস্ট করে আর কি। তাহলে ওইটা কিন্তু তোমার একদম ফিক্স, যে ওইটুকু বেশি ব্যবহার করে ফেললে কিন্তু আবার বলতে পারে যে আচ্ছা আপনার টেস্টটা ভুল হয়েছে, আবার রক্ত দিয়ে দেন, এরকম কিন্তু বলবে না। তো অজানা জিনিসটাকে আমরা হচ্ছে বুলেটের মধ্যে রাখি, কারণ এই জিনিসটাকে আমরা কন্ট্রোলড ওয়েতে ব্যবহার করতে পারি। আর পিপেট দিয়ে আমরা হচ্ছে এই 10 ml মেপে নিয়ে এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে দেই। তারপর এই স্টপ কর্কটাকে আমরা ঘুরাইতে থাকি। তাহলে এক ফোঁটা করে পরে সেই ঘুরবে। আর এইটার মধ্যে হচ্ছে আমাদের মানে এটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে ঘুরাইতে হয়, ঝাঁকাইতে হয়। কন্টিনিউয়াসলি হচ্ছে এরকম এরকম করে ঝাঁকাইতে হয়, হাত দিয়ে হচ্ছে যে এটা করে সে ঝাঁকাইতে থাকে। তো সেই অবস্থায় হচ্ছে মানে ফোটায় ফোটায় পড়তেছে। তো এমন একটা ফোটায় যাবে যখন হচ্ছে এই জিনিসটা, এর মধ্যে ধরো আমাদের হচ্ছে অ্যাসিড আছে, ঠিক আছে, এর মধ্যে ধরো আমাদের অ্যাসিড আছে, আর এর মধ্যে ধরো আমাদের বেজ আছে। তাহলে এটা পুরাটা যখন অ্যাসিড আছে, অল্প একটু যদি আমি বেজ দিই, অল্প একটু যদি ক্ষার দেই, তাহলে ওটা তো পুরাটা প্রশমিত হবে না, মানে আস্তে আস্তে প্রশমন হবে। এখন একটা পর্যায়ে যাবে যখন পুরাটার মধ্যে শুধুমাত্র হচ্ছে আমাদের কি থাকবে, পুরোটার মধ্যে শুধুমাত্র হচ্ছে আমাদের অ্যাসিড আর ক্ষার মিলে যে লবণ হয় সেই লবণটা থাকবে। এখানে আর কোনো রকমের কোনো ওই অ্যাসিডও থাকবে না, ক্ষারও থাকবে না, ঠিক আছে। তো সেই অবস্থাটা নির্দেশ করার জন্য আমার নির্দেশক থাকে। তো নির্দেশক হিসাবে আমরা ফেনফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এগুলো ব্যবহার করি আর কি। তো এই নির্দেশক গুলা কি করে, ওই যে লিটমাস পেপার পড়ছিল না, ওটা কি করে যে অ্যাসিডের মধ্যে দিলে ওটা হচ্ছে আমাদের লাল দেয়, আর ক্ষারের মধ্যে দিলে হচ্ছে নীল দেয়। তাহলে এখানে তো আর লিটমাস পেপার ইউজ করা যাচ্ছে না, এখানে জি যেহেতু খুব ভাইয়া। হ্যাঁ ইনস্ট্যান্ট আমাদের পরিবর্তনটা দরকার। এই জন্য হচ্ছে ওই জায়গাটাই আমাকে দেখতে হবে যে আমার কেমন হচ্ছে পরিবর্তন হচ্ছে। তো এক ফোঁটা দেওয়ার পরে যখন তুমি দেখতেছো যে তোমার নির্দেশকের কালারটা মানে পুরা স্বচ্ছ দ্রবণ ছিল, এটার থেকে তোমার হচ্ছে বেগুনি দ্রবণ হয়ে গেল, বা স্বচ্ছ দ্রবণ ছিল সেখান থেকে তোমার কমলা দ্রবণ হয়ে গেল, তখন তুমি বুঝবা যে এই জায়গায় মাত্রই চেঞ্জটা ঘটলো। তখন তুমি স্টপ কর্ডটা বন্ধ করে দিবা। বন্ধ করে দিয়ে এখন তুমি রিডিং নিবা। মানে শুরুতে একবার রিডিং নিয়ে রাখছিলা এখানে কত দাগ পর্যন্ত ছিল, এখানে ধরো এত দাগ পর্যন্ত ছিল। তারপরে ধরো তুমি ব্যবহার করার পরে দেখলে এখানে এত দাগে আসছে। তাহলে দুইটা দাগের যে মানে ডিফারেন্স, এখানে যে ছোট ছোট দাগগুলো আছে না, এটার পরিমাপ হচ্ছে আমাদের এই যে 0.1 ml। এখানে ছোট ছোট কিছু দাগ থাকে, হ্যাঁ। তো 0.1 ml আমরা এখানে পরিমাপ করতে পারি। আবার এখানে যে বড় দাগটা আছে সেটা বড় দাগটা হচ্ছে এখানে আমাদের 1 ml, ঠিক আছে। বড় দাগটা 1 ml, এর মাঝে ওই যে স্কেলের মতো আর কি, যে 1 সেন্টিমিটার তার মাঝে আমার 10টা দাগ থাকে, তার মানে প্রতিটা 1 মিলিমিটার। তো সেই হিসাবে আর কি করা হয় আর কি। তো এইভাবে এটা ওইভাবে হিসাব করে রাখা যায় এতটুকু গেলে। আর এখানে হিসাবটা করা হয় আমাদের লোয়ার মিনিস্কাস হিসাব করা, এটা মনে হয় গতদিন বলছিলাম। তো এই এই জিনিস হিসাব করে আমরা হচ্ছে বের করতে পারি যে অজানা দ্রবণ আমার কতটুকু লাগলো। তাহলে আমি এটার ভলিউম জানলাম। আর জানা যে দ্রবণটা সেটার আমি আয়তনও পিপেট দিয়ে মেপে নিছি, এবং সেটার ঘনমাত্রা আমি জানি। তাহলে সেইখান থেকে দেখো একটা ঘনমাত্রা জানি, আমি হচ্ছে মোলারিটি জানি, সরি ঘনমাত্রা জানি, আয়তন জানি, আর একটা শুধুমাত্র আয়তন জানি। সেই আয়তনকে ব্যবহার করে আমরা হচ্ছে এখান থেকে ঘনমাত্রাটা বের করতে হয়। তো সেই প্রসেসটাই হচ্ছে আমাদের টাইট্রেশন।
তো টাইট্রেশন করে আমরা হচ্ছে ওই যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি আর কি। তাহলে এটার হিসাব করার জন্য আমাদের কিছু একটা সূত্র আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে সেই সূত্রটা কিভাবে হয় সেটা একটু দেখি। যে সেই সূত্রটা হচ্ছে আমাদের আমাদের মেইনলি এখানে বিক্রিয়া করবে কি অ্যাসিড আর বেস, তাই না? তো অ্যাসিড আর বেস যখন বিক্রিয়া করছে তখন লবণ আর পানি উৎপন্ন হবে, এটা কথা। এখন উৎপন্ন কি হচ্ছে সেটা আমাদের একটুও দেখার বিষয় না, ঠিক আছে? আমাদের উৎপন্ন কি হচ্ছে সেটা একটুও দেখার বিষয় না এখানে। ধরো আমাদের কোনো বিক্রিয়ার মধ্যে এক্স মোল হচ্ছে এখানে অ্যাসিড লাগে, প্লাস ওয়াই মোল এখানে ধরো আমাদের বেস লাগে, ঠিক আছে? এক্স মোল অ্যাসিড আর হচ্ছে ওয়াই মোল বেস মিলে বিক্রিয়া করে আমাদের ধরো এখানে কিছু একটা উৎপাদ উৎপন্ন করে। আমাদের এখানে উৎপাদ নিয়ে কোনো মাথা ঘামানোর কিচ্ছু নাই। আমরা যেখানে দেখবো কি ব্যবহার করছি আর কি উৎপন্ন, মানে কোন কোন জিনিস কতটুকু ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো এখানে এক্স মোল অ্যাসিড, মানে এখানে জাস্ট এক্স আর ওয়াইটা কি অ্যাসিডের সহগ, আর হচ্ছে ওয়াইটা হচ্ছে বেজের সহগ। এখন অ্যাসিডের যে ঘনমাত্রা সেটাকে তোমাকে প্রকাশ করা হচ্ছে এম এ, আর আয়তনকে হচ্ছে আমাদের ভি এ দ্বারা। বেজের এটাকে প্রকাশ করা হয় কি, এটাকে প্রকাশ করা হচ্ছে আমাদের এম, হ্যাঁ, এম বি আর হচ্ছে এখানে ভিবি দ্বারা প্রকাশ করা হয়। তো এম বি আর হচ্ছে ভিবি দ্বারা প্রকাশ করা হয়, এভাবে আমরা প্রকাশ করলাম। এখন দেখো আমরা উভয় ক্ষেত্রে বলতে পারি না, এখানে যখন বিক্রিয়াটা ঘটবে তখন তাদের মোল যে বা এটা যদি আমাদের ধরো এমন লাগে, এটা ধরো আমাদের 5 মোল লাগতেছে, এটা ধরো আমাদের 2 মোল লাগতেছে, তাহলে কি এটাকে কন্টিনিউয়াসলি সবসময় কি এই মানে জিনিসটাই লাগবে না? তাহলে আমি বলতে পারি না যে এখানে দেখো আমরা বলতে পারি যে এখানে এন অফ অ্যাসিড, এন অফ অ্যাসিড মানে এন মানে হচ্ছে কি মোল সংখ্যা, আর এন অফ হচ্ছে এখানে বেজ, এটার অনুপাতটা সবসময় কি কনস্ট্যান্ট থাকবে না? যে তোমার একটা বিক্রিয়ায় যে ধরো তোমার আহ কিসের সাথে NaOH এর সাথে তুমি সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছ, তাহলে তোমার দেখো সোডিয়াম লাগবে হচ্ছে 2 মোল আর সালফুরিক অ্যাসিড লাগবে হচ্ছে 1 মোল। তাহলে সেই হিসাবে বিক্রিয়া করে, কিন্তু এখানে যেহেতু আমরা ঘনমাত্রা নিয়ে হিসাব করতেছি, তো প্রত্যেকটা ক্ষেত্রে কি বিক্রিয়ার যে অনুপাতটা আছে মানে বিক্রিয়কের যে অনুপাতটা আছে সেই অনুপাতটা কিন্তু আমাদের সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে বলতে পারি এন অফ অ্যাসিড মানে কত, এখানে দেখো আমাদের VA বা তুমি এটাকে এম দ্বারা প্রকাশ না করে অনেকে হচ্ছে এস দ্বারা প্রকাশ করে, আমরা চলে এস দ্বারাই প্রকাশ করি। এস দ্বারা সবথেকে ভালো শোনা যায়, VRS। এস মানে হচ্ছে স্ট্রং, কত স্ট্রেংথ আর কি বলা যায়। স্ট্রেংথ মানে তো ঘনমাত্রা। তো এখানে VA, এখানে হচ্ছে আমাদের SA, বাই হচ্ছে এখানে VBSB। তো এখানে যেহেতু অ্যাসিড, যেহেতু আমি এক্স মোল ইউজ করছি, তাহলে উপরে দেবো আমি হচ্ছে এক্স আর নিচে দেবো হচ্ছে আমি কতটুকু ওয়াই। তো এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্র দিয়েও ইউজ করতে পারো, অথবা দেখো এই সূত্রটাকে আরেকটু সুন্দরভাবে আনা যায় কিভাবে, যে VASA বাই হচ্ছে এক্স ইকুয়াল টু VBSB বাই হচ্ছে আমাদের ওয়াই। তার মানে কি এক পাশে দেখো সব অ্যাসিডের গুলা মানে অ্যাসিডের জিনিসপত্র, আর এক পাশে কি সব হচ্ছে আমাদের বেজের জিনিসপত্র। তাহলে সেই দুইটা হচ্ছে আমাদের সমান। এই জায়গা থেকে আমাদের একটা আননোন থাকে, হয় হচ্ছে আমাদের SB অথবা SA, এই জিনিসটা হচ্ছে আমাদের আননোন থাকে। তো সেই আননোনটা ব্যবহার করে আমরা হচ্ছে এখান থেকে ওই একটা আননোন থাকে সেটা আমরা বের করতে পারবো। আর এক্স আর ওয়াই আমরা কোথা থেকে পাই, সেটা হচ্ছে বিক্রিয়া থেকে পাই। তো চলো আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি। তো সেই ম্যাথটা হচ্ছে আমরা একটু একটা বড় ম্যাথই দেখবো, ঠিক আছে? তাহলে হচ্ছে যেন আমাদের সবকিছু করতে সুবিধা হয় আর কি। প্রথমে একটা বড় ম্যাথ দেখি, তাহলে সবকিছু এখানে ক্লিয়ার হবে আশা করি। সেটা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে এখানে ধরো একটা প্রশ্ন, যে 20 সেন্টিমিটার কিউব। এখন এই সেন্টিমিটার কিউব নিয়ে এই জিনিসটা তো মনে হয় গতদিনই বলছিলাম, সেটা হচ্ছে কি 1 সেন্টিমিটার কিউব মানে কত, 1 মিলিলিটার। তো এটা মনে হয় আর বলার দরকার নেই। তো 1 সেন্টিমিটার কিউব 0.5 মোলার 15 সেন্টিমিটার কিউব 1 মোলার H2SO4, আর হচ্ছে 60 সেন্টিমিটার কিউব মানে বিভিন্ন রকমের অ্যাসিড আমি মিশ্রণ ঘটাচ্ছি 0.1 মোলার HNO3। তো এই জিনিস ব্যবহার করলাম একত্রে মিশ্রিত করলে তা 100 সেন্টিমিটার কিউব NaOH এর দ্রবণকে প্রশমিত করে। তবে NaOH এর ঘনমাত্রা কত? মানে অনেকগুলো অ্যাসিড একসাথে ইউজ করলাম। এখন অনেকগুলো অ্যাসিড একসাথে ইউজ করছি তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার এখানে অ্যাসিড গুলার থেকে আসলে আমরা কি পাই, H+ পাই, এছাড়া আর কোনো কিছু পাই?
কোনো কিছু পাই না। তাহলে এখন আমাদের এইচ প্লাস এর ঘনমাত্রাটা কত সেটাই আমাকে বের করতে হবে সামহাউ। মানে এইচ প্লাস এর ঘনমাত্রাটা কত পাচ্ছি সেটাই আমি হচ্ছে পুরো একটা অ্যাসিড হিসেবে ব্যবহার করব। তো সেটা করার জন্য দেখো আমরা এখানে আগে বিক্রিয়াটার কথা যদি বলি তাহলে সেটা কেমন হবে দেখো, যে এখান থেকে HCl প্লাস H2SO4 প্লাস এখানে দেখো NH বা HNO3, HNO3 প্লাস হচ্ছে এখানে ধরো NaOH। তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে আমি কয়টা H প্লাস পাবো? একটা H প্লাস পাবো। এখান থেকে কয়টা পাবো? দুইটা H প্লাস পাবো। এখান থেকে কয়টা পাবো? এখান থেকে আমি একটা H প্লাস পাবো। তাহলে এই যে আমি মোট কয়টা H প্লাস পেলাম? চারটা পাইলাম। তাহলে এর থেকে আমাকে অবশ্যই কি চারটা OH মাইনাস নিতে হবে। তার মানে এই জিনিসটার সামনে আমাকে 4 দিতে হবে একটা। বুঝতে পারছো? এটা হচ্ছে সিম্পল কথা, যে NaOH যেহেতু এক ক্ষারকী, সরি এক অম্লীয় অ্যাসিড, এক এক অম্লীয় ক্ষার আর কি, এক অম্লীয় ক্ষার মানে OH আয়ন যে কয়টা থাকে সেটাকে বলা হয়, মানে ওটা একটা অ্যাসিডকে খাইতে পারে। আর যদি এখানে ওই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হইতো তাহলে ম্যাগনেসিয়াম ওটা আমাদের দুই অম্লীয় ক্ষার, মানে ও দুইটা অ্যাসিডকে খাইতে পারে। OH যে করে থাকবে তত অম্লীয় ক্ষার, আর H প্লাস যে করে থাকবে তত আমাদের ক্ষারীয় অ্যাসিড, তত ক্ষারীয় অ্যাসিড, এই কথা বলা হয়। তো এইটা হচ্ছে নর্মাল কথা। এখন আসো যে এই বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, উৎপাদ আমার জানার কোনো দরকার নেই। যদি জানতে চাও দেখো, ক্লোরাইড লবণ হবে, সালফেট লবণ হবে, নাইট্রেট লবণ হবে, আর হচ্ছে পানি উৎপন্ন হবে। মানে বিক্রিয়া সমতা করার কোনো দরকার নেই, বিক্রিয়কটা দেখাইলেও। এখন তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পুরা জিনিসটা থেকে কত মোলার বা কতটুকু আমি এই H প্লাস পাবো সেটা আমাকে হিসাব করতে হবে। তো এটা হিসাব করার একটা উপায় কি, সেটা দেখো এখানে আমরা বলবো যে এখানে আমরা এই লাইনটা এভাবেই লিখবো, যে 20 সেন্টিমিটার কিউব না লিখে আমি যদি 20 ml লিখি কোনো অসুবিধা নেই। 0.5 হচ্ছে আমাদের মোলার HCl। তো এইটা, এই যে তিনটা টান মানে কি, তিনটা টান মানে হচ্ছে একই জিনিস। আমরা আইডেন্টিটি মানে বলতাম না, মানে এটাকে আইডেন্টিটির বাংলা কি আর কি ভুলে গেছি। তো ওইভাবে আমরা বলতে পারি যে 20 ml 0.5 মোলার HCl যা কথা, আমার দেখো 1 মোলার 10, এই জিনিস দুইটাকে জাস্ট গুণ করবা, এই দুইটা জিনিসকে জাস্ট গুণ করবা। তো আমরা ওই যে VB মানে এই যে এই সূত্রটা V1S1 ইন্টু হচ্ছে V ইকুয়াল টু V2S2। তাহলে এখানে দেখো যে S2 এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে V2 এর ভ্যালু কত হবে? মানে S2 যদি এখানে 1 হয়, দেখো এখানে হচ্ছে আমাদের S2টা যদি হচ্ছে 1 হয় তাহলে হচ্ছে আমাদের ইয়েটা কত হবে? এই V2 ইকুয়াল টু হচ্ছে V1S1 হবে না? তাহলে এই জিনিসটাই আমি হচ্ছে এখান থেকে just বলতেছি, যে এই দুইটাকে জাস্ট গুণ করলে এটা আমরা পাবো যে 10 ml, মানে 10 ml HCl, বা HCl না বলে আমি হচ্ছে আচ্ছা HCl-ই বলি ফার্স্টে। তো এটার থেকে আমি কতটুকু প্রোডাকশন পাবো? এটা পাবো হচ্ছে 10 ml 1 মোলার H প্লাস পাবো। আর কিছু কি পাবো? না, অবশ্যই পাবো না। এটাকে ওকে বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো পরেরটার ক্ষেত্রে আমরা দেখো পরেরটা কি আছে, H2SO4, এটা কতটুকু ছিল? 15 ml ছিল। তাহলে এখানে হচ্ছে 15 ml, এটা হচ্ছে কত? 1 মোলার। এটা তোমার 1 মোলার দেওয়া ছিল, কোনো অসুবিধা নাই। তাহলে 1 মোলার H2SO4। তো এটা মানে কি? এটা মানে আমার একই কথা, যে এখানে যা লিখছি তাই, যে 1 মোলার, এখানে দেখো 15 ml H2SO4। ঠিক আছে? তো এইটা যা কথা। এখন দেখো এর পরের কথাটা বলবো, যে একটা H2SO4 থেকে আমি কয়টা H প্লাস পাবো? দুইটা পাবো। তো এখন এটার 15 ml যতটুকু আমাকে প্রডিউস করবে, আমার 30 ml যদি নেই, আমি যদি বলতে পারি না যে 30 ml 1 মোলার H প্লাস, একই কথা না? দেখো তো সমতুল্য জিনিসটা এটা। জাস্ট এই লাইন থেকে এই লাইন বুঝলা নাকি সেটা বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এই সবগুলোর মাঝখানে 3টা করে দাগ দিতে হবে। হ্যাঁ তিনটা দাগ, তিনটা দাগ মানে হচ্ছে এই জিনিসও যা ওই জিনিসও তাই, একই কথা। মানে সমান সমান দিও না আর কি, এটা সমতুল্য জিনিস আর কি। এখানে তিনটা দাগ দেওয়া হচ্ছে আমাদের মানে নিয়ম আর কি। তো তারপরে দেখো আরেকটা কি আছে, যে 60 ml, 60 ml 0.1 মোলার, এখানে কতটুকু? HNO
3। তো এটা মানে আমরা কি করব, এটা মানে হচ্ছে আমাদের কত, যে এই দুইটাকে গুণ করো, গুণ করলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে এখানে বলবো 6 ml, যখন এটা 6 ml হয়ে গেল তখন এটা ঘনমাত্রা কত 1 মোলার, যে 1 মোলার 6 ml এখানে কত HNO3 আর কি। তো এটা মানেই আমাদের কত আসে, যে আমি দেখো এই দুইটাকে জাস্ট হচ্ছে চেঞ্জ করতেছি। তো এখান থেকে HNO3 থেকে কয়টা H প্লাস পাবো, একটাই পাবো। তাহলে সেই একটাই আমি লিখি, এখান থেকে আমি কত পাচ্ছি, যে 6 ml 1 মোলার H প্লাস। আমি দেখো পুরা জিনিসটাকে যদি একটু যোগ করে দেই তাহলে কত আসে, যোগ করে দিলে দেখো আসে 46 ml 1 মোলার H প্লাস। তাহলে এখানে কয়টা H প্লাস আছে, একটা H প্লাস না। তো এই জন্য আমরা এখন একটা H প্লাস যেহেতু আছে, সুতরাং আমরা এখন বিক্রিয়াটা লিখে ফেলি। সুতরাং বিক্রিয়াটা কি, H প্লাস প্লাস হচ্ছে NaOH, তাই তো। আমার কিন্তু এখানে আর সবগুলো অ্যাসিডের নাম কিন্তু আমি লিখি নাই। সবগুলো অ্যাসিড যদি লিখতাম তখন কিন্তু আমাকে এই যে 4টা OH মাইনাস লাগতো। কিন্তু এখন যেহেতু পুরা জিনিসটা মিলে, মানে পুরা জিনিসটা অ্যাসিডের মতো যে কাজ করে, ওই একটা দিয়ে আমি বুঝাইলাম আর কি। তো সেটা দিয়ে আমার বিক্রিয়া করে যা উৎপন্ন হয়, সেটা উৎপন্ন কি হয় সেটা আমার জানা দরকার নেই। তাহলে এর নিচে নিচে লিখে ফেলো যে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 1, মানে এর সামনে তো 1 আছে, এই জন্য এক্স এর ভ্যালু হচ্ছে 1। ওয়াই এর ভ্যালু কত 1। তারপরে দেখো এখানে VA কত, অ্যাসিডের ঘনমাত্রা কত, এটা হচ্ছে 46 ml। মানে আসলে কি 46 ml ছিল, দেখো তো, ওখানে 20 ছিল, 15 ছিল, 60 ছিল, তাহলে সব মিলাই কিন্তু কত আসে, 95 আসে। আমি কিন্তু এখানে 95 নেই নাই, কেন নেই নাই, কারণ আমি এটা সমতুল্য একটা জিনিস ব্যবহার করতেছি। মানে এটা 95 ml দিয়ে যে কাজ করবে, আমার সবগুলা মিলে এই 46 ml দিয়ে একই কাজ করবে। তো আমি জাস্ট এটা একটা মানে ধরে নেওয়া জিনিস আর কি। আবার দেখো এখানে ভিবিটা কত, মানে এটার ঘনমাত্রা তো আমাকে, এটার আয়তন তো দেওয়া ছিল, এটা হচ্ছে কত, এই যে 100 সেন্টিমিটার কিউব, তার মানে এখানে আমি বলো যে 100 ml। এখানে দেখো ভি, ভি তো না এস, তো এস এর মানটা আমি জানি, সেটা কত 1, এই যে এখানে বের করলাম 1 মোলার। তো 1 মোলার আমি জানি, এখানে এস বি এর ভ্যালুটা আমি জানি না, এটাই হচ্ছে হোয়াট। তো এখন আমি বলবো যে উই নো দ্যাট এখানে এই যে ভি এ এস এ ইকুয়াল টু ভিবি এস বি বাই হচ্ছে এখানে এক্স বাই হচ্ছে ওয়াই। তাহলে এখানে মানগুলো বসায় দাও, যে এখানে কত থাকে, এখানে দেখো থাকে হচ্ছে 46 ইন্টু হচ্ছে 1 ভাগ হচ্ছে 1 ইকুয়াল টু, এই নিচের 1 লেখার দরকার নাই আর, যেহেতু 1ই আসে, এক্স আর ওয়াই দুইটার মানই 1। তারপরে কত, এখানে ভিপি এর ভ্যালু কত 100 গুণন হচ্ছে এখানে এসবি। তাহলে এসবি এর ভ্যালুটা কত আসে দেখো, এসবি ইকুয়াল টু দেখো 0.46, এত মোলার। তার মানে এটাই হচ্ছে, সুতরাং আমাদের NaOH এর ঘনমাত্রা কত ছিল, NaOH এর ঘন, এটা খুবই সহজ ম্যাথ, আমি মানে একটা অ্যাসিড দিয়ে করলে এটা অনেক ইজি। এই জিনিস তুমি হচ্ছে ছোটবেলা মানে ছোটবেলায় তো না, মানে 9-10-এ করছো বা এই প্রথম অধ্যায়ের ম্যাথে করে আসছো আর কি। NaOH এর ঘনমাত্রা, তো এটার ঘনমাত্রা হবে হচ্ছে আমাদের 0.46 হচ্ছে এত মোলার। তো এই হচ্ছে আমাদের NaOH এর ঘনমাত্রা, ডান। তাহলে এইভাবে করতে, বুঝতে পারছো তো ম্যাথটা? জি ভাইয়া বুঝছি, এটা এর আগে মানে আচ্ছা, এখন দেখো আমরা আর একটা ম্যাথ করবো। এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে অনেক কনফিউজিং থাকে, মানে ভুলটা হয় কোথায় বলি। আমরা একটা ম্যাথ নেই, সেটা হচ্ছে যে ধরো 10 গ্রাম Na2CO3 কে পানি দ্রবণে আসলে দ্রবণ। এখন এর মধ্যে আমাদের সামনে নিয়ে একশো করতে আমাদের এই জীবন বাংলা এই সিকুই এখন আমরা চলতো দ্রবণে ভেজাল করে নিব। পরিমাণ কত, তাহলে এটা কিভাবে করব, দেখো আগে ফার্স্ট কাজ হচ্ছে বিক্রিয়া লেখা। এখন এটা কেমন ছিল, ওই যে ভেজালের পরিমাণ আমরা নির্ণয় করে আসছিলাম না এর আগে, যে চুনা পাথরের ভেজালের পরিমাণ, ওখান থেকে এতটুকু গ্যাস পাওয়া গেছে, তাহলে ওটা দেখে বুঝতে পারছিলাম চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত ছিল। তো ওইখানে আমরা দেখো বলবো যে আগে ফার্স্টে বিক্রিয়াটা লিখি, যে Na2CO3 প্লাস হচ্ছে HCl কয়টা হবে, এখানে কয়টা HCl লাগবে এটাকে প্রশমিত করতে, এটা হচ্ছে 2HCl, দুইটা লাগবে। কেন, কারণ হচ্ছে আমাদের Na2CO3 টা কয় অ্যাসিডীয় ক্ষার, এটা হচ্ছে দুই অ্যাসিডীয় ক্ষার, এ হচ্ছে দুইটা H প্লাস কে খাইতে পারে, এই জন্য আমাদের HCl। এখানে যদি H2SO পরিচিত করতাম তাহলে তো একটা, এটা তো জানাই। তো এখানে তুমি চাইলে বিক্রিয়াটা লিখে দিলে দিতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই। তো এখানকার কথা হচ্ছে যে এখানে এক্স এর মানটা কত, আচ্ছা আমি তো অ্যাসিডটা এখানে লিখছি, তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1।
তো এই তো এখন এখানে দেখো ভিবি, এসবি, আর হচ্ছে এখানে ভিএ, এসএ। তো এই মানগুলো দেখো যে অ্যাসিডের সবকিছু দেখো দেওয়া আছে, যে এটা হচ্ছে 10 ml। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবে 10 ml, 20 ml এগুলাই থাকে। কেন? কারণ ওই যে আমরা বুরেট দিয়ে মানে সরি পিপেট দিয়ে যে পানিটা তুলে নেই, তো সেই পিপেটের পানিটা হচ্ছে আমাদের ওই 10 ml বা 20 ml এরকমই থাকে আর কি, এরকম রেঞ্জ। এখানে দেখবে না, যদি তুমি অন্য কোনো ভাবে হিসাব করতে পারো ডিজিটাল কিছুতে, তাহলে আলাদা থাকতে পারে। আর পরীক্ষার ম্যাথ তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের হিসাবে দেয় না, ওটা যা খুশি তাই দিতে পারে। তো এস এর মানটা কত? এস এর মানটা হচ্ছে এখানে 0.1 এত মোলার। এখন দেখো এই যে ভিবি, এখন বলো তো এই ভিবি এর মানটা কত? এটা কি 50 ml নাকি 500 ml? মানে এখানে ক্ষারের পরিমাণটা, ক্ষারের আয়তনটা। 500 হবে। 500 না, আপু কোনটা? 500, 500 হবে না। এখানে ক্ষার দেখো আমি প্রস্তুত করছি কতটুকু, প্রস্তুত করছি আমি 500 500 ml, কিন্তু ওখান থেকে এত আমি 50 ব্যবহার 50 করছি হচ্ছে 50 ব্যবহার করছি। মানে ব্যাপারটা হচ্ছে এটা, এখানে ভুলটা হয় যে তুমি যতটুকুই বানাও না কেন, এটা বানানোর কথা, এটা উদ্দীপকে অনেক থাকবে। তুমি প্রশ্ন, বোর্ডের প্রশ্ন দেখো, যে উদ্দীপকে অনেক থাকবে এরকম যে 500 ml বানানো হয়েছে, কিন্তু ওখান থেকে ব্যবহার করছি আমি কতটুকু, আমার বিক্রিয়া যতটুকু ব্যবহার করছি ততটুকুই হচ্ছে আমার এখানে হিসাবের মধ্যে আসবে আর কি। তাহলে এটা হবে শুধুমাত্র হচ্ছে 50 ml। তাহলে এখানে দেখো তো এসবি এর মানে এসবি এর মানটা কত, এটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, যে আমরা তো জানি কত, যে ভিবি এস বি বাই হচ্ছে এখানে 1 ইকুয়াল টু হচ্ছে এখানে ভিএ এস এ বাই হচ্ছে আমাদের এখানে 2। সো এই ক্ষেত্রে দেখো এখানে কত আসলো, যে 50 ইন্টু হচ্ছে এস বি ইকুয়াল টু হচ্ছে কত, যে 0.1 গুণন হচ্ছে 10 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে এস বি এর মানটা হিসাব করলে যেটা আসে, মানে এটা যেহেতু আমার একটা ইকুয়েশন, বিক্রিয়া থেকে আমি এক্স ওয়াই এর মান পাবো, তাহলে অবশ্যই তোমাকে সামহাও তিনটা ডাটা দেওয়া থাকবে, একটা বের করতে হবে, এছাড়া আর কিচ্ছু না। তো এখান থেকে এস বি এর মানটা আসে হচ্ছে 0.01। এখন কথা হচ্ছে যে এই যে 0.01 আমি হচ্ছে পাইলাম, কিন্তু আমার এখানে কতটুকু ছিল, 5 গ্রাম আমি মিশিয়েছি 500 ml এর মধ্যে। এখন এতে কি আমার এই কি যেন বলে, এটার ঘনমাত্রা কি 5 গ্রাম যদি 500 ml এর মধ্যে মিশাই, তাহলে এটার ঘনমাত্রা কি আমার ওই 0.01 ml হবে? অবশ্যই হবে না। হবে কিনা সেটা আমাকে চেক করতে হবে। মানে এখানে 0.01 মোলার এটা বানানোর জন্য আমার কতটুকু হচ্ছে চুনাপাথর আসলে দরকার, সেটা আমি বের করি। এখন দেখি যে এটা কি 5 গ্রামের বেশি আসে নাকি কম আসে, সেটা একটু দেখি। তাহলে আমরা এখানে বের করি, চলো, যে কত, যে এই যে আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু সি এম ভি বাই হচ্ছে এখানে 1000, এই সূত্রটা তো জানি। মানে এখানে আমরা বলবো যে Na2CO3 প্রয়োজন। প্রয়োজন কতটুকু, সিএমবি বাই 1000। এখন সি মানে তো এখানে এস, তাহলে এখানে 0.01 গুণ হচ্ছে এম কত, এম হচ্ছে Na2CO3 এর ভর 106, গুণ হচ্ছে ভলিউম কত, ভলিউম হচ্ছে, এখন এইখানে ভলিউম আমরা নিব হচ্ছে কত, ওই 500 নিব। ঠিক আছে, এখানে আমরা নিব হচ্ছে ওই 500। কেন ওই 500 নিব? কারণ আমি কিন্তু টোটালটার জন্য বের করতেছি। মানে এখানে ব্যাপারটা কি, যে ওই শরবত বানায় গ্লাসে ঢাললেও যে মিষ্টি, তোমার হচ্ছে ওই জগে থাকলেও কিন্তু একই মিষ্টতাই থাকে। এমন না যে ওই বেশি যেখানে আছে সেখানকার মিষ্টি বেশি, তেমন কিন্তু না। তো এইটা হচ্ছে ব্যাপার, যে আমি এখানে 500 ml একটা বের করে দেখি যে কতটুকু লাগে আসলে, আর আমি দিছিলাম কতটুকু। তো সেটা দেখো আমাদের আসে হচ্ছে এখান থেকে গুণন হচ্ছে আমাদের ভি এর ভ্যালু কত, এখানে হচ্ছে 500 বাই হচ্ছে এখানে 1000। তো 1000 দিয়ে আমাদের এখানে মানটা আসে কত, মানটা আসে হচ্ছে 0.53 এত গ্রাম। তার মানে দেখো 0.53 গ্রাম দিলেই আমার হচ্ছিল, কিন্তু আমি দিছি কতটুকু, 5 গ্রাম। তার মানে প্রচুর পরিমাণে এখানে ভেজাল আছে। তাহলে এখানে বলবো ভেজালের পরিমাণ, মানে এতটুকু যদি এইটুকু দিলেই আমার হইতো, কিন্তু আমার দেয়া লাগছে হচ্ছে 5 গ্রাম। তাহলে অনেক বেশি না? আচ্ছা আমি ধরো একটা কাজ করি, এটা হিসাবে সুবিধার জন্য এখানে আমি 1 গ্রাম বলি। তাহলে হচ্ছে দেখো বলতে পারবা যে আমাদের এখানে কতটুকু, 1 গ্রাম আমি ধরো দিছি। তাহলে এখানে ভেজালের পরিমাণ কতটুকু হবে, ভেজালের পরিমাণ হচ্ছে কত, 1 - 0.53। তাহলে এটা কত আসে আমাদের, এটা আসে হচ্ছে আমাদের 0.47। সো 0.47
আর আমি দিছিলাম কতটুকু, 1 গ্রাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং হচ্ছে শতকরা পরিমাণ, শতকরা ভেজাল কত, 0 হচ্ছে এখানে 47 ভাগ হচ্ছে এখানে 1 × 100%। তাহলে এখানে বলতে পারবো 47%ই হচ্ছে আমাদের এখানে ভেজাল ছিল। তো বুঝতে পারছো ম্যাথটা, যে প্রসেসটা। তো এরকম ম্যাথে তোমার দিবে, মানে একদম সহজ ম্যাথ যে খাওয়াই দিবে, যে এই জিনিস দেওয়া আছে ওই জিনিস বের করো, সেই এই জিনিসের দিন আপাতত নাই আর কি। এখন আর একটা ম্যাথ চলো আমরা দেখি, যে এখান থেকে উম, দাঁড়াও। এখন মাঝে মাঝে আমাকে বলা হয় কি, যে আমরা ধরো একটা জিনিস দিয়ে বিক্রিয়া করছি, ওটা করে কিছু পরিমাণ ধরো একটা অ্যাসিড আর একটা ক্ষার ধরো মিশানো হয়েছে। তো মিশানোর পরও দেখা গেছে যে জিনিসটা প্রশমিত হয় নাই। তার মানে কি হয়, জিনিসটা বা অতিরিক্ত প্রশমিত হয়ে, প্রশমন হওয়ার পরে ধরো ক্ষারের পরিমাণ বেশি বেশি হয়ে গেছে, বা অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেছে, মানে যে অবশিষ্ট যে দ্রবণটা আছে, সেই দ্রবণে আমাকে কতটুকু কি যোগ করলে হয় অ্যাসিড না হলে ক্ষার, তাহলে সেখান থেকে আমি হচ্ছে ইয়েটা বের করতে হবে। আচ্ছা, এখানে আর একটা কথা মানে তোমাকে এটা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি যদি তোমাকে বলি যে ভেজাল যুক্ত 5 গ্রাম NaOH, তো এটা মানে কি, আর হচ্ছে এখানে যদি বলি 5 গ্রাম ভেজাল যুক্ত, তো এই দুইটা কথা মানে কি একই? এটা একটু বলো তো, যে এই দুইটা কথা মানে কি একই? প্রশ্নের মাঝে 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 দেওয়া থাকে আর কি এরকম, যে ভেজাল যুক্ত 5 গ্রাম অথবা 5 গ্রাম ভেজাল যুক্ত, মানে এই দুইটা কথার মানে। মানে প্রথমটার ক্ষেত্রে ভেজাল যুক্ত, মানে টোটাল 5 গ্রাম, টোটাল আর 5 গ্রাম, আর এটার ক্ষেত্রে 5 গ্রামই ভেজাল প্লাস আরো 5 গ্রাম ভেজাল তার সাথে হচ্ছে আরো বিশুদ্ধ জিনিস আছে। হ্যাঁ, এটা এটা বুঝলে ওকে। তার মানে আমরা হচ্ছে এই হিসাবে ওই হিসাবে করতে গেলে আমরা করতে পারবো আর কি। আচ্ছা, সো আমি ধরো এখান থেকে ম্যাথ, ধরো এখানকার ম্যাথ গুলো এরকম আসে, যে এখানে একটা পাত্র দিয়ে দিবে, বেশিরভাগই মানে বইয়ের, তুমি যদি এখন ধরো সৃজনশীলের পার্টটা বের করে দেখাচ্ছি, মানে দেখবা যে 2টা করে পাত্র দেওয়া থাকে, সেই পাত্র থেকে আমাকে বিভিন্ন রকমের জিনিসপত্র বের করতে দেয়। দাঁড়াও, এখানকার উদাহরণে যাই। আচ্ছা, এই যে দেখো আমাদের বোর্ডের প্রশ্ন কিরকম থাকে দেখো তো, এরকম দুইটা দুইটা করে, 2টা বা 3টা এরকম করে করে দেখো, সবগুলাতে এরকম কিছুই দেওয়া, এরকম কিছুই দেওয়া। তো এগুলো দেখো সব টাইট্রেশনের ব্যাপার, যে এই জিনিসকে এর সাথে মিশাইলে কি হবে, এই জিনিসের সাথে এর সাথে মিশাইলে কি হবে। বা দেখো এখন উদ্দীপকে এই দ্রবণের ঘনমাত্রা পিপিএম বের করো, এগুলাই দেখো বোর্ডে আসছে। মানে 2টা করে দেখো পাত্র আঁকানো আছে, মানে সব প্রশ্নে এটা একদম কমন জিনিস, সব প্রশ্নে এরকম করে আঁকানো আছে। আর দেখো এখানে কি করছে, এখানে একটু গল্প বলে দিছে আর কি। হ্যাঁ, মানে এই জিনিসটা না দিয়ে জাস্ট গল্প একটা দিয়ে দিছে, তো সেরকম আসতে পারে। তো দেখো আমাদের ব্যাপারগুলো আসবেই হচ্ছে এরকম, মানে বোর্ডে যেগুলো বলো। তো আমরা দেখো এখানে যদি বলি যে এখান থেকে কয়েক ধরনের প্রশ্ন হয় আর কি। এটা ধরো এখানে মানে আমি যদি বলি টাইপ দিয়ে, যদি বলি আগের যে অঙ্কগুলো করালাম সেগুলো ধরো টাইপ 1 যদি বলি, যে এই যে আমাদের নর্মাল জাস্ট গণনা আর কি, নর্মাল গণনা, এখানে কোনো হচ্ছে ভেজালটা মানে কোনো ইয়ে নাই আর কি। তো যা দেওয়া থাকবে সেগুলো থেকে। আর এখানে টাইপ 2 তে যে টাইপের ম্যাথ গুলা আমি বলবো সেগুলো হচ্ছে যে, ধরো তুমি 2টা মিশালে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, মিশ্রণের হচ্ছে প্রকৃতি, যে এটা কি অ্যাসিডিক হবে নাকি হচ্ছে আমাদের মানে পূর্ণ মানে সম্পূর্ণরূপে প্রশমন করতে পারবে কি পারবে না। যদি পেরে যায় তাহলে তো এটা লবণ হবে, মানে হচ্ছে নিরপেক্ষ। আর যদি হচ্ছে অ্যাসিড বেশি হয়ে যায় তাহলে সেটা অ্যাসিডিক, ক্ষার বেশি হয়ে গেলে সেটা ক্ষারীয়। তো এখানে মিশ্রণের প্রকৃতি আর যে অবশিষ্ট মিশ্রণ থাকে তার হচ্ছে ঘনমাত্রা। এখন এইখানেই তোমার আসে হচ্ছে ফর্মালিটি। ফর্মালিটি কি বলছিলাম, যে তোমার কোন একটা দ্রবণে দ্রবীভূত লবণের ঘনমাত্রাকে তোমার হচ্ছে ফর্মালিটি বলা হয়। তো ঘনমাত্রা, ফর্মালিটি, আর যে প্রশমন আর কি,
যে অতিরিক্ত কতটুকু তোমার এখানে অ্যাড করলে আমার এই জিনিসটা পূর্ণাঙ্গ প্রশমন হবে আর কি, পূর্ণাঙ্গ প্রশমন। তো এই হচ্ছে কথা। এখন এখানে তোমার আরেকটা ভাবে আমি যদি বলি, ধরো এখানে আছে হচ্ছে 60 ml m/4 HCl, আবার এখানে ধরো আছে যে 80 ml m/5 Na2CO3। এখন এই যে এখানে m/4 অথবা তোমার হচ্ছে m/5, এটার মানে কি? এটা মানে হচ্ছে 1/4 ইন্টু এম, প্রশ্নে এরকম দেওয়া থাকে, বা 1/5 ইন্টু হচ্ছে এম। এটা মানে হচ্ছে 0.25 হচ্ছে মোলার, এটা মানে হচ্ছে 0.2 মোলার। বুঝতে পারছো? m/5, m/7, m/10 এরকম যা দেওয়া থাকুক, তুমি 1 বাই কত হচ্ছে মোলার। তো এইভাবে তোমার মাঝে মাঝে দেওয়া থাকে। তো এটা দেওয়া আছে। এখন প্রশ্নগুলা হচ্ছে যে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে যে মিশ্রণটির প্রকৃতি নির্ণয় করো। যে এই দুইটাকে আমি ধরো আরেকটা পাত্রের মধ্যে মিক্স করতেছি, আর কিচ্ছু না, এই দুইটাকে আরেকটা পাত্রের মধ্যে মিক্স করতেছি, তাহলে সেই মিশ্রণের প্রকৃতি কেমন হবে? আমরা এই ম্যাথ করেই শেষ করবো, জাস্ট এইটা আর বেশি করাবো না। প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, তারপর একটা হচ্ছে কি, যে মিশ্রণের প্রকৃতি যদি নির্ণয় করতে পারি যেটা নিরপেক্ষ, মানে এখানে পূর্ণাঙ্গ প্রশমন হয়েছে, তাহলে তো ওকে। এখন তারপরে কথা হচ্ছে যে মিশ্রণটি প্রশমিত না হলে এর ঘনমাত্রা কত। এখন যেহেতু শুধু বলা হয়েছে ঘনমাত্রা, তাহলে আমরা বের করবো কি অবশিষ্ট অ্যাসিড অথবা অবশিষ্ট ক্ষারের ঘনমাত্রা, নট হচ্ছে কি ওই লবণের ঘনমাত্রা আমার এখানে জানার দরকার নেই। কিন্তু এখানে ঘনমাত্রা নির্ণয় করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে ছিল আমার কত 60 ml, আর আর একটা পাত্র ছিল 80 ml। তাহলে এই দুইটা মিলে কিন্তু আমাদের এখানে কত ml হয়েছে, 140 ml হয়ে গেছে। তাহলে এই 140 ml এর হিসাবে তোমার এখন ওই যে লঘুকরণ সূত্র দিয়ে তোমার ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা কত? তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে পূর্ণ প্রশমিত না হলে কতটুকু ডেসিমোলার বা সেন্টিমোলার কিছু একটা বলে দিবে, যে ধরো এত ঘনমাত্রা, যে 0.1 ঘনমাত্রার কতটুকু। এখন যদি তোমার ঘনমাত্রা না বলে, যদি বলে যে শুধুমাত্র কতটুকু, আচ্ছা শুধুমাত্র যদি তোমার কতটুকু বলে, ঘনমাত্রা যদি না দেওয়া থাকে, তাহলে তুমি হিসাব করবে হচ্ছে গ্রামে। তো যেহেতু গুঁড়া জিনিস পাওয়া যায়, যে Na2CO3 এই জিনিসের কিন্তু গুঁড়া পাওয়া যায়, তাহলে তখন তোমাকে গ্রামে হিসাব করতে হবে। ঘনমাত্রা দেওয়া থাকা মানে তোমাকে এখানে এর আয়তনটা বের করতে হবে, যে ঘনমাত্রার কতটুকু 0.1 ঘনমাত্রায় NaOH বা H2SO4 লাগবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো যে এখানকার মানে সিস্টেমটা, যে এখানকার ব্যাপারটা কি, যে ওটা আমি মিশ্রণ করে দিলাম, করে দিয়ে দেখলাম যে এটা পূর্ণভাবে প্রশমিত হয় নাই। না হলে কি হয়, হয় অ্যাসিডিক অবস্থায় আছে, না হলে ক্ষারীয় অবস্থায় আছে। এখন যদি দেখি এটা অ্যাসিডিক বা ক্ষারীয়, যদি অ্যাসিডিক থাকে তাহলে সেটাকে প্রশমিত করতে কি দরকার, ক্ষার দরকার। আর যদি ক্ষারীয় থেকে যায়, তাহলে ওটাকে প্রশমিত করার জন্য আমি H2SO4 দিব, যে কোনো একটা দিলেই হবে। তাহলে চলো প্রথমে আমরা হিসাব করি, দেখি পূর্ণভাবে প্রশমিত হবে নাকি। আগে বিক্রিয়াটা লিখতে হবে সবার প্রথম। সেটা কি, সেটা মানে হচ্ছে যে Na2CO3 প্লাস হচ্ছে 2HCl, মানে HCl এখানে দুইটা হয় আর কি। তাহলে এখানে বিক্রিয়া করে 2NaCl প্লাস হচ্ছে এখানে CO2, আর হচ্ছে এখানে H2O উৎপন্ন করবে। আচ্ছা, এখন এখানে ব্যাপারটা কি, এখানে 1 মল আর এখানে হচ্ছে 2 মল কাজ করে। এখন এই দুইটার জন্য আমাকে লিমিটিং বিক্রিয়কের একটা ধারণা আছে, যে ওই যে ব্যাপার ছিল না, যে কোন বিক্রিয়কটি শেষ হয়ে যাবে, কোন বিক্রিয়কটি কতটুকু অবশিষ্ট থাকবে, সেই কনসেপ্টটা জাস্ট। তাহলে সেই কনসেপ্টের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে কি আছে, একটু ঝামেলা যুক্ত করে দিয়ে দিছে না, যে 60 ml 0.25 মোলার, বা এখানে তোমার দেখো যে 80 ml 0.2 মোলার, এটা আলাদা আলাদা দেওয়া আছে। কিন্তু এটা তো আমি আলাদা আলাদা হইলে তো আমি বের করতে পারবো না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটাকে একই ঘনমাত্রায় নিয়ে আসতে হবে।
যদি একই ঘনমাত্রায় আসে, যেমন ধরো একই ঘনমাত্রা, ধরো একই শক্তি মাত্রার ধরো দুইটা দেশ যুদ্ধ করতেছে, তাহলে তাদের আমি হিসাবটা করব কি, যে এর শূন্য সংখ্যা কত, ওর শূন্য সংখ্যা কত। তাহলে এখানেও সেম কথা, যে আমি ধরো এখানে যদি বলি যে এই 60 ml m/4 ছিল, তো m/4 কে আমি কি বলছিলাম, যে 0.25, 0.25 HCl। এখন এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানেই হচ্ছে আমাদের, দেখো 15 × 0.25 মানে 60-এর 4/1 এটা মানে হচ্ছে কত, যে 15। তো 15 ml 1 মোলার এখানে হচ্ছে HCl। আবার দেখো এখানে 80 ml m/5 ছিল, তার মানে হচ্ছে 0.2 Na2CO3 এটা ছিল। এখন এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের যে 16 ml, যে 80 গুণন হচ্ছে 0.2 করলে এটা 16 আসে আর কি। তো 16 ml কত, 1 মোলার Na2CO3। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই যে বিক্রিয়াটা লিখছি, এই বিক্রিয়ার মধ্যে মানে কম আছে কে, HCl হচ্ছে আমার কম আছে, আর 16 ml হচ্ছে Na2CO3 আছে। এবং বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 16 মানে 15 ml যদি HCl হয়, সেটা দ্বারা আমি কতটুকু প্রশমিত করতে পারি। ধরো এটা ধরো আছে হচ্ছে আমাদের 15 টোটাল, তাহলে এটা তোমার লাগবে 7.5 না, 15 অর্ধেক লাগবে না। অথবা তুমি চিন্তা করো যে এটা যদি পুরা হচ্ছে এইদিকে যদি 16 হয়, তাহলে এটা লাগবে তো তোমার হচ্ছে তোমার 32 ml, 32 ml, যেহেতু দুইটার ঘনমাত্রা হচ্ছে সমান। কিন্তু 32 ml তো আমার এখানে নাই। তাহলে এখানে আমার যেটা কম আছে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে, যেটা কম থাকবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি বলবো কি, যেখানে 15 ml দ্বারা, 15 ml HCl দ্বারা, এখন দেখো যখন আমি 15 ml লিখলাম, এখানে কিন্তু আর লিখি নাই যে এটার ঘনমাত্রা কত ছিল, কারণ আমি দেখো এই পুরো জিনিসটাকে কনভার্ট করে নিছি, কিসে নিছি, সবগুলাকে 1 মোলার ঘনমাত্রায় কনভার্ট করে নিছি। তাহলে এখানে বলবো 15 ml HCl দ্বারা প্রশমিত প্রশমিত Na2CO3 এটা কতটুকু হবে, 7.5 ml। তাহলে আমি দিছিলাম এখানে 16 ml, থেকে গেল 7.5 ml, সুতরাং হচ্ছে আমাদের অতিরিক্ত কোনটা আছে, অতিরিক্ত Na2CO3, মানে সোডিয়াম বা কার্বনেটটাই হচ্ছে আমার অতিরিক্ত থেকে যাবে। সেটা কত, 16 - 7.5, বিয়োগ করলে কত হয়, এটা হচ্ছে যে 8.5। 8.5 ml আমার হচ্ছে 8.5 ml 1 মোলার অবশিষ্ট থাকে। তার মানে কি, এই দ্রবণটা কেমন হবে, ক্ষারীয় নাকি অম্লীয়? বলো তো এটা। দুইটার একটাও না ভাইয়া। দুইটার একটাও না কেন, এটা কি এতক্ষণ ধরে কি বুঝলা, যে এখানে অতিরিক্ত Na2CO3 বেঁচে থাকবে এতটুকু। Na2CO3 কি, এটা তো আমার হচ্ছে ক্ষার, তার মানে জিনিসটা ক্ষারীয় হবে, অ্যাসিডটা তো শেষ হয়ে যাবে। ভাইয়া তাহলে সেটা বুঝছি, কিন্তু খাবার তো ওরকম খান না তাই। না, আচ্ছা ওইটা ঠিক আছে, ওইটা ওকে, এটা দুর্বল ক্ষার, ঠিক আছে, ওই ওই চিন্তা করা লাগবে না, খালি বলো যে ক্ষারীয় নাকি হচ্ছে অম্লীয়। তাহলে বলবো এটা হচ্ছে আমাদের ক্ষারীয়, মানে খাইতেই তো হবে ভাইয়া। হ্যাঁ, দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, তার মানে 1 নম্বর প্রশ্নের উত্তর আমার গেল। এখন আসে 2 নম্বর প্রশ্নের উত্তর, সেটা কি, যে যে অবশিষ্ট তোমার হচ্ছে অ্যাসিডটুকু আছে, সেইটা দিয়ে ঘনমাত্রাটা কত। যে সুতরাং হচ্ছে আহ দ্রবণের ঘনমাত্রা বা মিশ্রণের ঘনমাত্রা, এখন আমরা দ্রবণ বলবো না, এখন বলবো হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা। মিশ্রণের অবশিষ্ট অবশিষ্ট Na2CO3 এর হচ্ছে ঘনমাত্রা। এখন দেখো ব্যাপারটা কেমন হলো, যে আমার আছে কতটুকু, এইটুকু হচ্ছে আমার, আমরা ধরে নিছি যে এইটুকুই আমার হচ্ছে আছে, যে 8.5 ml 1 মোলার। তাহলে এখানে বসাও যে 8.5 ইন্টু হচ্ছে 1 ইকুয়াল টু কি হয়, আমি দেখো ভিবি এর মানটা জানি না, হ্যাঁ, আর আরেকটা যে ভি টু এর ভ্যালুটা জানি না, কিন্তু S2 এর ভ্যালুটা কিন্তু আমি জানি, তাই না, সরি V2 এর ভ্যালুটা আমি জানি, সরি V2 এর ভ্যালুটা হচ্ছে 140, যেটা বলছিলাম আর কি, ওই যে দুইটা মিলায় যেটা হয় আর কি, 60 আর হচ্ছে 80, দুইটা মিলায় 140। তাহলে এটা গুণন হচ্ছে আমাদের S2। এটা কি করলাম, লঘুকরণ সূত্র করলাম। কেন, আমার দেখো এটা করছিলাম কিসে, 1 মোলার ঘনমাত্রায়, কিন্তু আসলে আমাকে কি কত মোলার ঘনমাত্রায় করতে হবে সেটা আমি বের করতে চাই। এটা তো আমি মানে এখানে শ্রিঙ্ক করে নিয়েছিলাম জিনিসটাকে, যে আমি হিসাবের সুবিধার জন্য। তো এইখানে আমি আর শ্রিঙ্ক করবো না, সেই জন্য এখানে S2 এর ভ্যালুটা কত আসলো,
দেখো H2 ইকুয়াল টু 8.5 ভাগ হচ্ছে এখানে 140। এটা বের করলে যা হয় সেটাই হচ্ছে তার ঘনমাত্রা, এত মোলার হচ্ছে ঘনমাত্রা। তাহলে মিশ্রণে অবশিষ্ট Na2CO3 এর ঘনমাত্রা হচ্ছে এত। তার মানে এখানে মোট কত ml আছে? এখন আসো 3 নাম্বার ম্যাথটা। 3 নাম্বার কি, যেখানে বলবো যে যেহেতু কি অবশিষ্ট আছে, ক্ষার হচ্ছে অবশিষ্ট, তাহলে আমাকে এটাকে প্রশমিত করতে কি লাগবে? এখানে আমার অপশন ছিল কি কি প্রশ্নে, যে NaOH অথবা H2SO4। যেহেতু ক্ষারই অবশিষ্ট আছে, তাহলে সেটাকে প্রশমিত করতে আমার কি দরকার? অ্যাসিড দরকার। তাহলে যেহেতু ক্ষার অবশিষ্ট, তাকে হচ্ছে প্রশমিত করতে আমার হচ্ছে এখানে H2SO4 প্রয়োজন। কতটুকু? সেটা হচ্ছে 0.1 মোলার ঘনমাত্রা। তাহলে আমরা সেই বিক্রিয়াটা লিখে ফেলি। এটা কি হবে যে Na2CO3 প্লাস হচ্ছে H2SO4। তো এখানে তো সমতা করলে আমাদের ওইটাই আছে যে NaSO4 H2O প্লাস হচ্ছে এখানে CO2। তার মানে দেখো, মানে সমতার ক্ষেত্রে এটাও 1, এটা হচ্ছে 1, তার মানে x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে আমাদের 1। এখানে আসো যে VB এর ভ্যালু কত, ভি ভিবি এর ভ্যালু কত, তারপর হচ্ছে তোমার এখানে SB এর ভ্যালু কত, আর এখানে ভি এর ভ্যালু কত, আবার হচ্ছে এখানে এস এর ভ্যালু কত। তাহলে এই ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবো? এখানে দেখো যে ভিবি এর ভ্যালু আমার দেখো দেওয়া আছে, সেটা কি? ভিবি এর ভ্যালু এখানে আমার দেখো যে টাইট্রেশনের আমি ম্যাথ করতেছি। এখন ম্যাথ করার সময় আমি 8 ml 1 মোলার দিয়েও হিসাব করতে পারি, 8 ml 1 মোলারও যা কথা। এখানে 140 ml যেটা বের হবে আর কি, সেটা নিয়ে হিসাব করাও তাই কথা। কিন্তু আমার ছোটটা নিয়ে হিসাব করাই তো সুবিধা। তাহলে এখানে আমরা বসাও যে ভিবি এর পরিমাণটা হচ্ছে এখানে কত, যে 8.5। এখানে যদি তুমি 140 লিখতা, তাহলে কিন্তু ওই যে হিসাব করে যে ঘনমাত্রাটা আসে সেটা লিখতে হইতো। এটা লেখাও যা কথা, আমার হচ্ছে ওই আগেরটা লেখাও একই কথা আর কি। তাহলে 1 মোলার, আর ভি এ এর মানটা আমি জানি না, এটাই আমাকে বের করতে হবে। আর এস এর ভ্যালুটা কত, 0.1। তাহলে এখানে সূত্রটা বসাই দাও, যে 8.5 গুণন হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কত, যে ভি এ ইন্টু হচ্ছে 0.1। তাহলে এটা বিয়োগ করলে দেখো হচ্ছে 85 ml আসে, মানে ভাগ করে দিলে 0.1টা ওই পাশে চলে গেলে গুণ মানে 10 দ্বারা গুণ হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে ভি এ ইকুয়াল হচ্ছে আমাদের 85 ml। তাহলে এখানে আমরা বলবো কি, যে সুতরাং এখানে আমাদের কি দরকার, যে প্রশমিত করতে বা পূর্ণাঙ্গ প্রশমন করতে আমার কি দরকার, এটা হচ্ছে আমাদের 85 ml 0.1 মোলার H2SO4 দরকার। বুঝতে পারছো ম্যাথটা, প্রসেসটা? এই প্রসেসটাই জাস্ট এইটাই তোমার এমসিকিউ, মানে সরি এটাই তোমার হচ্ছে সৃজনশীল। তাহলে দেখো, আমাকে যদি লাস্টের প্রশ্নটা জিজ্ঞেস করে, হ্যাঁ, ধরো লাস্টেরটা বললো পূর্ণ প্রশমিত না হলে কতটুকু ঘনমাত্রা কি লাগবে, এটা তোমার ঘ নাম্বারে আসে 4 মার্কের জন্য। তখন কিন্তু আমাকে পুরো অঙ্কটাই করতে হবে। তোমাকে আগে মানে আইডেন্টিফাই করতে হবে যে এখানে তোমার ক্ষার অবশিষ্ট থাকবে নাকি অ্যাসিড অবশিষ্ট থাকবে। তো সেগুলোই তোমাকে করতে হবে আর কি। যেমন এখানে কিছু অঙ্ক আছে, মানে তোমার বইয়ের ভেতরেও আছে, আমি এই যে যেটা দিছি তার মধ্যেও দেখো কিছু কিছু অঙ্ক আছে আর কি, টাইট্রেশনের অঙ্ক। তো টাইট্রেশনের অঙ্কের মধ্যে তুমি দেখো এই যে এইটাই করলাম, এই যে 5 নাম্বারটা। তো তুমি হচ্ছে এখানকার এই যে 6 নাম্বারটা, তারপরে 7, 8 এগুলা করতে পারবা আর কি। নর্মাল টাইট্রেশনের অঙ্কগুলো মনে হয় করতে পারবা। এই যে এখানে দেখো দিছিলাম যে দ্বারা কতটুকু সেমিমোলার Na2CO3 প্রশমন করা যায়। দেখো এখানে অনেকগুলো অ্যাসিড ইউজ করছি, তার মানে কি সবগুলো অ্যাসিড থেকে আমাকে ওই যে মানে সমতা করে নিতে হবে আর কি, সবগুলোকে 1 মোলারে কনভার্ট করে নিতে হবে। তো সেই হিসাবে করতে পারবো আর কি। আচ্ছা।